সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে লাইভ। প্রিয় দর্শক, বাংলা সঙ্গীতের দুজন অত্যন্ত সুপরিচিত এবং শক্তিশালী নারী কণ্ঠ, যা নিঃসন্দেহে সঙ্গীত জীবনে তাদের স্বতন্ত্র কণ্ঠ এবং মেধা দিয়ে বাংলা সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করেছে, উপহার দিয়েছে অজস্র স্মরণীয় গান। অবশ্য আমাদের অনেকগুলো গান আমাদের উপহার দিয়েছে, যে গানগুলো এখন আমাদের হৃদয়ে বাজে, সবসময় বাজবে। আজকে আমাদের সাথে যারা আছেন তাদের জীবনের এই দীর্ঘ পথ চলার গল্পটা শুনতে চাই, তাদের অভিজ্ঞতা, বর্তমান সঙ্গীতের প্রেক্ষাপট এবং আগামীর গল্প। আমাদের সাথে আছেন সর্বডানে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় দিঠি আনোয়ার, তারপরে রয়েছেন অনুপম মুক্তি, তবলায় থাকবেন সঞ্জয় ভাই, গিটারে থাকবেন শামু ভাই এবং কিবোর্ডে থাকবেন সজীব ভাই। দুজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। একটু নার্ভাস সবসময়, কারণ আপনাদের সাথে কথা বলতে একটু ভয় লাগে আসলে, কোথা শেষ করব কোথায় শেষ করবো বুঝতে পারি না। একটু জানতে চাই আপা, দুজনের কাছে একই ধরনের প্রশ্ন, যে একটা বড় লং ক্যারিয়ার কি আপনাদের দুজনের, পথযাত্রাটা অনেক লম্বা আসলে, আমি যদি বলি ভাবে একটু যদি পিছনের দিকে তাকান, আসলে ক্যারিয়ার এই দীর্ঘ যাত্রাটাকে কিভাবে মূল্যায়ন করেন আসলে? দিঠি আপা। অনেক যে দীর্ঘ যাত্রা সেটা আসলে বলবো না, তবে আবার বলতেও পারি, কারণ যেহেতু আমার জন্মটা একটা সংস্কৃতির পরিবারে। আমার বাবা গাজী মাজরুল আনোয়ার, তিনি যেমন একাধারে একজন সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন, তারপরে একাধারে আবার চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিলেন। তো ছোটবেলা থেকেই আসলে এই দুটো জিনিসের প্রতি আমার অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করেছে। এটা খুবই স্বাভাবিক, যেহেতু ওই পরিমণ্ডলে আমি বড় হয়ে উঠেছি। আর ছোটবেলা থেকে আমি বলবো যে আমার যখন 8 বছর বয়স, সেই 8 বছর বয়সের জন্মদিনটিতে বাবা আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেন, এবং তখন আমার গান শেখার কোনো কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে এই উপহারটা পেয়ে আমি নিজেই অবাক হয়েছিলাম যে বাবা হঠাৎ করে আমাকে হারমোনিয়াম কেন কিনে দিলেন। তখন বাবা আমাকে উত্তর দিয়েছিলেন যে মা, তুমি যখন একজন শিশু যখন জন্মাবার পর কাঁদে, তখন তুমি যখন কাঁদলে তোমার কান্নার ভেতরে একটা সুর ছিল। তো আমার মনে হয়েছে যে আমার মেয়েটা বোধহয় একদিন সঙ্গীত শিল্পী হবে। আসলে সত্যি কথা যেটা, যে বাবা হয়তো তার মনের ভেতরে সেই স্বপ্নটাকে লালন করতেন যে আমার মেয়ে একজন সঙ্গীত শিল্পী হবে। তো সেইভাবেই আসলে আমার যাত্রাটা শুরু হয়, এবং সঙ্গীতের হাতে খড়ি সে 8 বছর বয়স থেকেই। তারপর তো ওস্তাদ ইয়াসিন হোসেন খান, ওনার কাছে আমি দীর্ঘদিন ক্লাসিক্যাল শিখেছি। আর বাবা যেহেতু চলচ্চিত্রের মানুষ ছিলেন, তার কাছে আমার আবদার ছিল যে ফিল্মে প্লেব্যাক করব, কারণ সঙ্গীত শিল্পীরা যখন এই লাইনে আসে কাজ করতে, প্রত্যেকের কিন্তু টার্গেট থাকে যে চলচ্চিত্রে প্লেব্যাক করা। তো আমারও সেটাই ছিল। আর সবচেয়ে কাকতালীয় যে বিষয়টা, যে আমার বাবার কিন্তু চলচ্চিত্রে আগমনটা শ্রদ্ধেয় সত্য সাহা, ওনার হাত ধরে সেই বিখ্যাত গান আকাশের হাতে আছে একরাশ নীল, এবং আমারও মিডিয়ার প্রথম কাজ ছিল উল্কা চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করি আমি, এবং সেটাও বাবার লেখা এবং সত্য কাকুর সুরে। তো এই জিনিসটা তারপর থেকে আমি কিন্তু মোটামুটি নিয়মিতই কাজ করতে থাকি, বিভিন্ন মিক্সড অ্যালবাম, বিভিন্ন অডিও অ্যালবামে কাজ করি, ফিল্মে প্রচুর কাজ করি। আর একটা সময় যেটা হয় ক্যারিয়ারে, একটা আমি বলবো যে একটা ব্যারিয়ার চলে আসে, কারণ মেয়েদের যেটা হয় বিয়ে শাদী হয়ে যায়, দীর্ঘ 10 বছর একটা গ্যাপ হয়। তা আমি বলবো যে সেই 10 বছর গ্যাপের পর আমি আবার 2014 থেকে আমি বলি যে সেকেন্ড ইনিংসটা আমি শুরু করি। মানে তখন ছেলেরা বড় হয়ে গিয়েছে, আমার নিজের জন্য সময় আমি দিব। তারপরে আমি সেকেন্ড ইনিংসটা শুরু করলাম। তারপর থেকে আমি চতুর্থ একক অ্যালবামটা বের করলাম। বিভিন্ন চ্যানেল থেকে আস্তে আস্তে করে ডাক আসতে শুরু করলো। পাশাপাশি উপস্থাপনাটাও করলাম, কারণ আমার মা জোহরা গাজী, তিনি একজন উপস্থাপিকা ছিলেন। তো দুটো মিলিয়ে এখন আমার যেটা আমি বলি যে আমি কখনো গড্ডালিকা প্রবাহে গা ভাসাই না। আমি খুব ভালোবেসে যেহেতু কাজটা করি, আমার রন্ধ্রে রন্ধ্রের সঙ্গীত, তো আমি সেভাবেই আমার সংসার জীবন এবং আমার ক্যারিয়ার দুটোকে ব্যালেন্স করে আমি কাজ করার চেষ্টা করি। বলতে পারি আপনার কাছে ঠিক একই ধরনের প্রশ্ন, যে একটা লম্বা জার্নি, এখন যখন আজকের তারিখে যখন আপনার মনে হয় যে আমি একটু দেখি কি করেছি, আমার জীবনটা কতটুকু, স্বপ্নটা পূরণ হয়েছে, তাহলে সেটা কি কতটুকু বলবেন আসলে? আসলে শিল্পীদের স্বপ্ন কিন্তু পূরণ হয় না। মানে আমি তো খুবই ছোট একজন মানুষ, কিন্তু আমি বলবো একদম শেষে যারা 90 বছর পর্যন্ত গান গেয়ে যান, ওনারাও কিন্তু শেষ জীবনে বলেন যে না, আসলে যেটা চেয়েছিলাম সেটা পাইনি। এরকম একটা অতৃপ্তি তো থেকে যায়। শিল্পীর জীবনে অতৃপ্তিটাই হচ্ছে তার সাধনার জন্য পথ তৈরি করে দেয়। তো সেভাবে সেদিক দিয়ে বলতে গেলে তো কিছুই করা হয়নি, মনে হয় যেন আরো অনেক কিছু করার ছিল, আরো অনেক কিছু করতে পারতাম, সেটা তো থাকেই। তারপরেও বলবো, যেহেতু আমিও ছোটবেলা থেকে গান করি এবং গানকে ভালোবেসে গাইবার চেষ্টা করি, এবং আমরা দুজনই কিন্তু ব্যাপারটা একটু কাকতালীয় হলেও একই এবং আমার মতন যারা, বা দিঠিও এটা স্বীকার করবে, ছোট
ছোটবেলাটায় যারা গানে চলে আসে নিজেদের পছন্দে কিন্তু আমরা আসি না, আমরা বেসিক্যালি আমাদের বাবা মায়ের স্বপ্নটাই পূরণ করতে আসি, তারপরে নিজেদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। এবং আমার ক্ষেত্রে তো আরও একটু বেশি, যেহেতু আমার হাজব্যান্ড গান করে এবং আমি ওর কাছে শিখি, এখন আমার একটা মেয়ে আছে সেও গান করে, আমরা তিনজনই একটা ভালোবাসার একটা গানের একটা সঙ্গীতময় পরিবেশে আমি থাকি। তো যার জন্য আমি চাওয়া পাওয়াটার হিসাব আমার জীবনে কিন্তু খুবই কম করি, সে সব ব্যাপারেই আমার কাছে মনে হয় যে সুরের মধ্যে গানের যে থাকাটাই ভালোবাসার জীবন। কথাটা বলেন, একটু ওই জায়গাটা একটু আসতে চাই। সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের দুজনকে যেভাবে দেখেছি, যেভাবে আপনাদেরকে ফলো করি এবং আপনাদের একজন ভক্ত আমি আসলে, আমি দেখছি একটা গান শুধু সুর বা কথা না, আপনারা একটা গল্প বলেন মনে হচ্ছে, যখন কোনো গান করেন একটা ইমোশন আসলে, একটা মোমেন্ট। এই গান করার ওই মুহূর্তটাতে আসলে যখন আপনি কোনো গান করছেন, সেটা অডিয়েন্সের সামনে হোক, টেলিভিশনে হোক, তখন মনে আসলে কি কাজ করে একটু জানতে চাই। আমার কাছে না গান মানে একটা স্মৃতি। এই গানটাকে ওই যে বলি না, অনেক ভালোবেসে গান গাই, এবং খুব নতুন গান তো খুবই কম করা হয়, বেশিরভাগ গানগুলোই আমাদের ঝুলিতে থাকে। সেই দেখা যায় আমার 4 বছর বয়স থেকে আমার মেমোরিতে যেই গানগুলো রয়ে গেছে, ওই গানগুলোই কিন্তু আমরা বেশিরভাগ সময় গাই ভালোবেসে। এবং ওই প্রত্যেকটা গানের এক একটা সময় থাকে, এক একটা আলাদা আলাদা সুঘ্রাণ থাকে। আমি যখনই গাই আমার কাছে মনে হয় পুরোটা প্রেক্ষাপট আমার চোখের সামনে ভাসে। এবং আমার ক্ষেত্রেও তাই, কারণ ছোটবেলা থেকে আসলে যে গানগুলো শুনে শুনে আমি বড় হয়েছি এবং বাবার মেয়ে হওয়ার বদলতে আমার সেই গানগুলোর প্রেক্ষাপট জানারও সুযোগ হয়েছে। তো যখন আমি এই গানগুলো করতে যাই, আমার মাথার ভেতর সেই প্রেক্ষাপটগুলোই কাজ করে, যে গানের পেছনকার কাহিনীগুলো বাবার মুখে শুনেছি, বা বড় বড় সঙ্গীত ব্যক্তিত্ব যারা আসতেন আমাদের বা সোনাদের মুখে শুনেছি। আবার আরেকটা বিষয় হলো যে বাবা যখন হাঁটতেন, হাঁটতে হাঁটতে গানের লাইন মাথায় আসতো, একটা সুর চিন্তা করতেন, আমাকে বলতেন মা হারমোনিয়ামটা নিয়ে আসো, একটু সুরটা তুলে রাখো, কাকুরা যখন আসবে গেয়ে শোনাবে। তো বাবার এমন অনেক কালজয়ী গান যেগুলো প্রথম 2 লাইন আমি গেয়ে শুনিয়েছি, পরবর্তীতে হয়তো সেটা সাবিনা আন্টি বা ফেরদৌসি আন্টি বা রুনা আন্টিরা করেছেন। দারুণ একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এটা আমি মনে করি যে আমি আমার কাছে মনে হয় কি, আমি যখন গান গাই, আমি ওই অরিজিনাল যে শিল্পীর গানটা আমি মানে অনেক গান শুনি এবং শুনে শুনে তোলার চেষ্টা করি, মানে খুব খুঁটিনাটি ছোটোখাটো জিনিসগুলো যাতে না এড়িয়ে যায়, এটা আমি চেষ্টা করি সবসময়। তারপরেও 100% করাটা অসম্ভব আমি মনে করি, কিন্তু আমি চেষ্টা করি। এবং সেজন্য আমার হয় কি, আমি যখনই গানটা করি কারো কাভার সং, তখন ওই অরিজিনাল গানটা আমার কানের সামনে। একটা খুব চমৎকার কথা বললেন আপনি, যে গান যখন করেন তখন প্রত্যেকটা গান একটা স্মৃতি আসলে। এটা আমি কারো মুখে শুনিনি, প্রথম শুনছি। একটা গান শুনে ফেলি তাহলে, তারপরে আবার সঙ্গে ফিরছি। জি, এটাও খুব স্মৃতি জড়ানো একটা গান, শ্রদ্ধেয় রুনা লায়লার গাওয়া, আমার শ্রদ্ধেয় চাচা গাজী মাজহারুল আনোয়ার ওনার লেখা কালজয়ী একটা গান। আমার মন বলে তুমি আসবে, আনারকলি চলচ্চিত্রে। এবং এই ছবিটা আমি আমার পুরো পরিবারের সঙ্গে চিটাগংয়ে দেখেছিলাম। ওখানে বেড়াতে গিয়ে হলে, মানে তখনকার দিনে কিন্তু সিনেমা দেখা একটা বিশাল সুন্দর একটা অভিজ্ঞতা। তো খুব ছোট বয়সে দেখা একটা ছবি, এবং তখন এই গানটা আমার এত ভালো লেগেছিল, পরবর্তীতে উঠিয়েছি, গাইছি। লয়টা বাড়াবো। লয়টা একটু বাড়িয়ে দাও না, লয়টা বাড়িয়ে দাও। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহার ফিরে অভিসারে আসবে, আমার মন বলে তুমি আসবে, আমার মন
অসংখ্য ধন্যবাদ আপা। আরেকটা গান শুনতে ইচ্ছে করছে, ব্যাক টু ব্যাক নিয়ে নিই তাহলে। হ্যাঁ। দিতে পারো? জি। এই গানের একটা গল্প আছে, আমি গানটা শোনাই, Please, তারপরে না হয় আমি গানটা বলবো। এবং একই ছায়াছবির গান, যে গানটির কারণে তুমি যে গানটি গাইলে এই গানটি তৈরি হয়েছে, তো আমি কাহিনীটা বলবো। আনারকলি ছায়াছবির গান, বাবার লেখা, শ্রদ্ধেয় সত্য শাশুড়ি সাবিনা আন্টির গাওয়ার চেষ্টা করবো। ফুল যদি ছুঁয়ে ও পিয়া তুমি ভুলকে বলো ঝরে যেতে, তুমি ভুলকে বলো ঝরে যেতে, ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে দুজনারে চায় শুধু লুকিয়ে দিতে, ও পিয়া তুমি ভুলকে বলো ঝরে যেতে, তুমি ভুলকে বলো ঝরে যেতে। সবার নজর হতে আড়াল করে বুকের ছায়ায় মরে রাখো ধরে, সবার নজর হতে আড়াল করে বুকের ছায়ায় মরে রাখো ধরে, বুকের ছায়ায় মরে রাখো ধরে। দীপ যদি নিভে গিয়ে আজকে রাতে দুজনারে চায় মনে আলো জ্বালাতে, ও পিয়া তুমি দীপকে বলো নিভে যেতে, তুমি দীপকে বলো নিভে যেতে। অনেক সাধনা করে পেলাম কাছে, হাজার না বলা কথা বলার আছে, অনেক সাধনা করে পেলাম কাছে, হাজার না বলা কথা বলার আছে, হাজার না বলা কথা বলার আছে। গান যদি থেমে গিয়ে আজকে রাতে দুজনারে চাই সুরে ভরিয়ে দিতে, ও পিয়া তুমি গানকে বলো থেমে যেতে, তুমি গানকে বলো থেমে যেতে, ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে দুজনারে চাই শুধু লুকিয়ে দিতে, ও পিয়া তুমি ভুলকে বলো ঝরে যেতে, তুমি ভুলকে বলো ঝরে যেতে। অসংখ্য ধন্যবাদ আপা।
আপা গল্পটা একটু শুনতে চাই, আপনি বলছিলেন একটু আগে। গল্পটা ছিল এই দুটো গানই আনারকলি ছায়াছবির, এবং এটা কিন্তু বাংলাদেশের প্রথম আংশিক রঙিন ছায়াছবি আমি বলবো। একটা সময় তো সাদা কালো ছবি হতো, এবং এই ছবিটির পরপর দেখা গেলো যে শুধু গানগুলো রঙিন ছিল আর বাকি পুরো ছবিটা ছিল সাদা কালো। তো এই ছবিতে প্রথম ফুল যদি ঝরে গিয়ে গানটা রচনা করা হয়, যেটা সাবিনা আন্টির কণ্ঠে আমরা শুনেছি। তো তারপরে এই ছবির আরেকটি গান হবে, তো সেই গানের প্রস্তাব নিয়ে সত্য কাকু এবং বাবা দুজনই রুনা আন্টির বাড়িতে গেলেন যে আনারকলি ছায়াছবির জন্য গান করছি, সেখানে কিন্তু আপনার একটা গান গাইতে হবে। তখন রুনা আন্টি বললেন যে কি গান আর আনবেন আমার কাছে, ওই যে বন্ধু 3 দিন মার্কা একটা নিয়ে আসবেন। মানে উনি সাধারণত চটুল গান, ফোক মডার্ন গান ওই গানগুলো তখনই পেতেন তো আর কি। বেশি গাইতেন। তখন বলেন যে না, আমি শুনেছি আপনারা এই ছবির জন্য একটা গান রেকর্ড করেছেন সাবিনার কণ্ঠে, ফুল যদি ঝরে গিয়ে, ঠিক সেরকম যদি একটা মেলোডি গান আমার জন্য আনেন সেক্ষেত্রে আমি গাইবো, কিন্তু বন্ধু 3 দিন মার্কা গান আনলে আমি আর গাইছি না। তখনই ওনার জন্য এই গানটা রচনা করা হলো, আমার মন বলে তুমি আসবে, এরকম একটা বিষয়। কারণ তখনকার সময় আমি যেটা দেখতাম যে বাবারা যখন গানের সিটিংয়ে বসতেন, মানে ওইখানে না প্রত্যেকের ভেতর একটা সমন্বয় থাকতো। গীতি কবি সুরকার তো অবশ্যই বসা, পাশাপাশি সঙ্গীত শিল্পীরাও বসা থাকতেন, অনেক ক্ষেত্রে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী প্রযোজক পরিচালকরা বসা থাকতেন, এবং প্রত্যেকের সমন্বয়ে একটা গান তৈরি হতো। মানে তৎক্ষণাৎ যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয়, যেন সিচুয়েশন অনুযায়ী যেহেতু চলচ্চিত্রের গান হতো, ওভাবে আমরা দেখেছি। এবং মানে দীর্ঘ সময় ধরে ওনা একটা গানের কাজ করতেন, এবং রেকর্ডিংয়ের সময় প্রথম 70-80 দশকে দেখা যেত যে একাধারে রেকর্ড হতো। তখন এফডিসিতে এত স্টুডিও ছিল না, একাধারে মিউজিকও বাজছে, শিল্পীও গাইছেন, কেউ একটু ভুল করলে আবার পুরোটা প্রথম থেকে, এরকম একটা অবস্থা। এখন তো অনেক মডার্ন যুগ, এমনই মডার্ন হয়েছে যে আমার কাছে এখনকার সময়টা ছন্ন ছাড়া মনে হয়, যে সমন্বয়টা নেই, কোঅর্ডিনেশনটা নেই। মানে হয়তো গানে ট্র্যাক করা হয়ে গিয়েছে, সিঙ্গার যখন সময় পেল একটা সময় স্টুডিওতে গিয়ে ভয়েস দিয়ে দিচ্ছে, অনেক সময় হয়তো শেয়ারিংটা হয় না, হ্যাঁ, গীতি কবির সঙ্গে দেখা হচ্ছে না, তৎক্ষণাৎ একটা চেঞ্জের প্রয়োজন কিন্তু হলে আমার কাছে সেটা মনে হয় প্রযুক্তি এত এগিয়েছে, কিন্তু এই আগের মতন কোঅর্ডিনেশনটা যদি থাকতো তাহলে গান কিন্তু আরো অনেক বেশি সমৃদ্ধ সেটাই, হতো। এবং আন্তরিকতাটা হ্যাঁ, আজকাল তো এটাই। এআই এর যুগে আমি যেটা এখন দেখছি যে ভয়েসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যে যার ইচ্ছা মতো করে ভয়েস, মানে আমি চাইলে লতা ঠিক মঙ্গেশকর এই ভয়েসে জায়গাতে একটু গান আসতে গাইতে চাই, পারছি। দুজনের কাছে ঠিক একই প্রশ্ন যে একটা সঙ্গীত শিল্পীর জীবনে তো সময়ের সাথে সাথে পরিবর্তন আসে। এই পরিবর্তনটা কখনো সুখকর, কখনো আবেগময়, আবার কখনো অনেক বেশি নেতিবাচক। যেহেতু আপনারও শিল্পী এবং স্বনামধন্য শিল্পী দুজনে, একটু জানতে চাই যে এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ানোর যে একটা বিষয়, এটাকে কিভাবে, ওই যে স্রোতে গা ভাসানোর মতো নাকি জাস্ট আপনাদের একটা অ্যানালিসিস আছে? আমি আসলে আমার ব্যাপারটা যদি বলি, আমি কিন্তু একেবারেই অচল বলতে গেলে, কারণ আমি খুবই প্রাগৈতিহাসিক যুগের মানে ওই ধারাবাহিকতাটা কেন জানি না আমি ধারণ সেটাই আমাদের করতে রুট, পছন্দ আসলে আপনি করি। রুটেই আছেন, এটা না, আসলে সেটা বলবো না, প্রাগৈতিহাসিক নয়। সবকিছুই যে আধুনিক মানেই সবকিছু খারাপ তা তো না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় কি, আমি যেটাতে অভ্যস্ত ওইটাই মনে হয় আমার কাছে বেশি একটা ভালো লাগে। এবং আমার কিছু কুসংস্কার আছে, যেমন আমি খুব একটা হয়তো মানে ডায়েরি দেখে গান গাওয়া, বা যেমন ও বলছিল যে তুমি এত আগের একটা ডায়েরি, আসলে এখন অনেক আমার হাজব্যান্ড যেমন ট্যাবে আমার সব গানগুলোকে সুন্দর ধারাবাহিকভাবে নোট করে দিল, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমি ওটা দেখে গাইতে গেলেই আমার কাছে মনে হয় কি আমার আবেগটা আসে না, বা আমার ভালো লাগে একটা না, মানসিক প্রশান্তি কাজ করে না। তো সেরকমই, এবং আজকালকার যুগে যে ভাইরাল হওয়ার যে একটা প্রবণতা, হ্যাঁ, এবং সেটার পেছনে মানুষ ছুটছে শুধু গান দিয়ে না, পোশাক দিয়ে এবং অঙ্গভঙ্গি দিয়ে আমি বলবো, এবং সস্তা কথা, সস্তা সুর, এই জিনিসগুলো আমাকে টানে না কখনোই, এবং আমি ওরকম ভাইরাল কখনোই হতে চাই না। আপা একটু আপনার কিছু জানতে চাই যে একটা আমরা যে বলি না যোগ্য উত্তরসূরি, আসলে ঠিক সেই ফুটস্টেপ, শ্রদ্ধেয় গাজী স্যারের সেই ফুটস্টেপ ধরে বর্তমানে আপনি বাংলাদেশ চলচ্চিত্র মানে সেন্সর বোর্ডের মেম্বার হয়েছেন। একটু জানতে চাই গল্পটা, যেভাবে মুক্তিপা বলছিলেন যে ভাইরাল বা অনেক কিছু, এসব একটা ছিটেফোঁটা আপনার ক্যারিয়ারে আসেনি আমি জানি, আপনি এখনও সেই সক্রিয়তা ধরে রেখেছেন এবং ওই লেগেসিটাকে ধরে রেখেছেন। একটু এই গল্পটা একটু জানতে চাই, আসলে এই সংক্ষেপে জানতে চাই। এটা আমার জন্য সত্যি একটা ইমোশনাল আমি বলবো যে ব্যাপার, এই কারণ একসময় আমার বাবা বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের মেম্বার ছিলেন, মানে সেন্সর বোর্ডের মেম্বার। এখন সেই জায়গায় বর্তমানে আমি এসেছি,
এবং যেদিন আমরা প্রথম মিটিং করলাম, বাবা যেই চেয়ারটিতে বসতেন আমাকে নিয়ে সেখানে বসানো হলো, মানে অন্যরকম একটা আবেগ আসলে আমার ভিতরে কাজ করছিল। আর লেগেসির যে ব্যাপারটা তুমি বললে, হ্যাঁ, ছোটবেলা থেকে আসলে এক ধরনের গানের পরিবেশ আমি দেখেছি। এখন আমি নিজে যখন কাজ করতে যাই অন্যরকম একটা গানের পরিবেশ আমি পাচ্ছি। তবে আমি অবশ্যই কন্টেম্পোরারি যে বিষয়গুলো সেগুলোকে তো অবশ্যই স্বাগত জানাই। যেমন একটা ছোট এক্সাম্পল আমি দেই, যেমন আগের দিনে প্রেম নিবেদনটা করা হতো চিঠির মাধ্যমে, তাই না? মানে চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে সময় লাগতো। কিন্তু এখন যদি আমি একটা চলচ্চিত্রে সেই চিঠির বিষয়টা দেখাই, এটা কিন্তু অপ্রাসঙ্গিক হবে, কারণ আজকাল তো মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাচ্ছে। তা আমাকে যুগের সাথে অবশ্যই তাল মেলাতে হবে। তবে যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমার যেটা মনে হয় যে নিজস্বতাটাকে হারানো ঠিক না, কারণ আমাদের সঙ্গীতের একটা ঐতিহ্য আছে এবং সেই ঐতিহ্য ধরে রেখেই আমরা কিন্তু 2000 সাল পর্যন্ত যে 40-50টি দশক গিয়েছে, সেই সময়টাতে যে গানগুলো তৈরি হয়েছে সেই ঐতিহ্যকেই কিন্তু আমরা ধরে রেখেছি। কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে যে আমরা রুট থেকে অনেক দূরে সরে যাচ্ছি। মানে এখন ইউটিউবের যুগে যেহেতু বহির্বিশ্ব আমাদের হাতের মুঠোয়, আমাদের কম্পিটিশনটা অবশ্যই গ্লোবালি, এটা আমি মানতে অবশ্যই রাজি। তবে সেই গ্লোবালি কম্পিটিশন করতে গিয়ে আরেকজনকে আমি অনুকরণ না করি, আমি অনুসরণ করতে পারি, কিন্তু আমার নিজস্বতাটাকে ধরে রাখি। মানে শেকড়টাকে ধরে আমি সেটাকে এদিক সেদিক নিতেই পারি, সেটার কোনো সমস্যা নেই, কিন্তু শেকড়টা ধরে রাখতে হবে। যেমন পুরোনো গানগুলো যখন এখন আমরা রিমিক্স করছি, আমি বলি যে তোমরা যে মেইন টিউনটা আছে সেটাকে তোমরা ঠিক রাখবে। হ্যাঁ, কম্পোজিশনে কিছু ভ্যারিয়েশন অবশ্যই তোমরা আনবা, কারণ এখনকার কম্পোজিশনটা একটু অন্যরকম হয়, আলাদা। তুমি এখনকার সময় শিল্পী, তোমরা গান করছো, তোমরা জানো। এখন যদি আমি সেই মান্ধাত আমলের সেই এখন তো এমনি তো একতারা দোতারা তো নেই, তো সেই জায়গায় অন্যান্য অনেক ইনস্ট্রুমেন্ট চলে এসছে, আমার তো সেই ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করে কম্পোজিশনে আমি একটা ভ্যারিয়েশন আনতেই পারি, সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু সুরটা যেন চেঞ্জ না হয়, সেটা আমার মানে জিস্ট হলো যে না, শেকড়টাকে ধরে রেখে তোমরা মডার্নাইজেশন করো। আরেকটা কথা, যার গান আমি কভার করছি অবশ্যই বিনয়ের সাথে তার ক্রেডিটটা দেওয়া উচিত। ইনফরমেশন গুলো যাতে থাকে। এটা তো একটা শিল্পীর নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আসলে। এখনকার দর্শক আছে যারা কাভার সং যারা করছে মনে করে ওই গানটা তাদেরই, এটা কিন্তু ঠিক না। এগুলো আরো অনেক জিজ্ঞাসা আছে আমার, একটু একবার গানে যাই বা দিতে এবার আপনি গান করেন একটু, তারপরে গান শুরু করছি। আমি এখন একটা গান করতে চাই। এই গানটা 80 দশকে নিশানা ছায়াছবির গান, বাবার লেখা, আলাউদ্দিন আলী চাচার সুর। খুব বেশি যে শ্রুত তা না, তুলনামূলক কম শ্রুত, কিন্তু আমার খুব ভালো লাগার গান। আমি শুনি এমনি করে।
চমৎকার করে গাইলেন আপা গানটি। মুক্তি ভাই, আপনার কণ্ঠে আরেকটা গান শুনে ফেলি না হয়, পরে আমরা কথায় ফিরবো। জি হ্যাঁ, এবারও আমি চাচার লেখা আরও একটি গান গাইছি, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের লেখা, এবং সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা, এবং এটি আমাদের সবার প্রিয় সাবনি ইয়াসমিনের গাওয়া সমাধান চলচ্চিত্রের একটি গান, প্রেম যেন মোর গধূলি বেলার। এবং এটি চাচির খুব প্রিয় গান, দিশির আম্মুর, তাই না? আন্টির ভীষণ প্রিয় একটা গান শোনাচ্ছি। ধন্যবাদ আপা, খুবই চমৎকার করে গাইলেন গানটি। দেখি আপা, একটু জানতে চাই যে আপনার বেড়ে ওঠাটা এমন একটা পরিবেশে, একটা শৈল্পিক পরিবেশে, যেখানে
বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী দিনটাকে আপনি এক্সপিরিয়েন্স করেছেন, এখন একটা বড় দায়িত্ব আপনার কাঁধে। একটু বাংলা চলচ্চিত্রের উন্নয়নের ক্ষেত্রে আপনার যে দৃষ্টিভঙ্গি বা আপনার মতামতটা বা কী করা উচিত, আপনার অ্যাডভাইসটা একটু জানতে চাই আসলে। আচ্ছা, আমি এক্ষেত্রে বলতে চাই যে বর্তমানে আমি যে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে আছি, এটা কিন্তু ফিল্ম ডেভেলপমেন্ট একটা প্রসেস। এই কারণে বলা যায় কারণ বর্তমানে যারা মেম্বার রয়েছেন, আমি দেখছি যে চলচ্চিত্রের বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে আনা হয়েছে, যেমন প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে একজন এসছেন, ডিরেক্টর অ্যাসোসিয়েশন থেকে একজন এসছেন, প্রদর্শক সমিতি থেকে একজন এসছেন, আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে গিয়েছি, আরও একজন এসছেন সঙ্গীত শিল্পী, এভাবে বিভিন্ন একজন শিল্পী সমিতি থেকে একজন এসছেন, আর সরকারি পর্যায়ে যারা আমলারা রয়েছেন তারা তো রয়েছেনই। তবে এক্ষেত্রে যেটা হয়, আমরা শুধুমাত্র যে একটা ফিল্ম দেখে সেটাকে সার্টিফাই করা যায়, হ্যাঁ কিছু কিছু দৃশ্য যদি একটু অশালীন বা এই ধরনের কিছু থেকে আমরা কাট করে দিলাম, সেখানে আমাদের দায়িত্বটা শেষ, একেবারেই না। আমরা একটা বোর্ড মিটিংয়ে যখন বসি, আমরা একটা ফিল্মের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি করণীয়, যে চলচ্চিত্রটা আমি দেখলাম, এই চলচ্চিত্রের মধ্যে কি কি ল্যাকিংস আছে, কি কি দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলোকে কিভাবে শুধরানো যায়, ওই বিষয়বস্তুটার উপর আমরা আলোচনা করি। এবং সর্বোপরি ওখানে কিন্তু এফডিসির যে বর্তমান এমডি তিনিও থাকেন, এবং তাকেও বলা হয় যে দেখেন, চলচ্চিত্র যে বিনোদনের সবচেয়ে বড় একটা মাধ্যম, এবং আজকাল চলচ্চিত্র নেই বললেই চলে এবং হলও নেই বললেই চলে, কারণ দর্শকরা হল বিমুখ হয়ে গিয়েছে, কারণ সেই মানে চলচ্চিত্রগুলো আসছে না। তো এই ক্ষেত্রে আমাদের দায়িত্বটা হবে এই ধরনের মানে মানসম্পন্ন কিছু চলচ্চিত্র আমাদের দর্শক শ্রোতাদের সামনে আনা, যাতে করে তাদের আকর্ষণটা আবার চলচ্চিত্রের প্রতি তৈরি হয় এবং তারা হলমুখী হয়। তো এই যে প্রসেসটা, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা কন্ট্রিবিউশন রাখার সুযোগ আমি পেয়েছি, কারণ আমার যে অভিমত সেটা আমি বলতে পারছি। ওখানে একজন ডিরেক্টর বসা আছেন, তাকে আমি বলতে পারছি যে আমার মনে হয় যে আপনারা এই ধরনের ছবি বানান, বা প্রডিউসারকে বলছি যে আপনারা এ ধরনের ছবিতে লগ্নি করেন, কিংবা এমডিকে আমি বলছি যে এফডিসি একটা সময় রমরমা অবস্থা ছিল, বিভিন্ন ফ্লোরে ফিল্মের শুটিং, এখন নেই বললেই চলে, মাছি উড়ে ফ্লোরগুলোতে, বরঞ্চ কয়েকটা টিভি চ্যানেল দেখা যায় যে ফ্লোরগুলো দখল করে রেখেছে। তো আমি এমডিকে বললাম যে না, এফডিসি চলচ্চিত্রের জায়গা, সেই জিনিসটা যেন মেনটেন করা হয়, এবং সেটার জন্য যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়, সেখানে সরকারি আমলাদেরকে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন, একটা ফিল্মের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন। তা আমরা সর্ববিষয়ে যে আলাপটা করছি, আমার মনে হয় যে এখান থেকে ভালো কিছু উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে, কারণ চলচ্চিত্র এখন মুখ থুবড়ে পড়েছে। পার্শ্ববর্তী দেশ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা যখন দেখি যে চলচ্চিত্র দিনকে দিন উন্নততর হচ্ছে, আমাদের দেশে কিন্তু আমরা ডাউনের দিকে যাচ্ছি। তবে দু একটা ছবি তো এক্সেপশনাল কেস থাকে, সেটা দিয়ে তুমি সার্বিকভাবে বিচার করতে পারো না। সর্বোপরি আমরা এমন কিছু চলচ্চিত্র দর্শক শ্রোতাদের উপহার দিতে চাই যেন দর্শকরা হলমুখী হয় এবং প্রচুর পরিমাণে, এবং ওখানে প্রদর্শক সমিতির ওনাকে আমি বলেছি যে আপনারা যে হল ভেঙে শপিং মল করেছেন, এখন শপিং মলগুলোকে ওগুলোর ভেতর থেকে সবগুলোকে সিনেপ্লেক্স বানানো শুরু করেন। শুধু একটা দুইটা মলে সিনেপ্লেক্স থাকলে হবে না, কারণ একটা সময় চলচ্চিত্র 1000-1200 হলে রিলিজ হতো, আমাদের সেই হলটা প্রয়োজন, কারণ একটা ছবিতে প্রচুর টাকা লগ্নি হয়, সে টাকাটা উঠে আসতে হবে, মার্কেট আসতে হবে। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করার সুযোগ পাই। আমার মনে হয় যে ইন ফিউচারে হয়তো বা ভালো কিছু আমরা চলচ্চিত্রের জন্য করতে পারবো। আমরা একটা গান শুনে ফেলি, তারপরে মুক্তি আপার কাছে কথা শুনবো, একটু গান শুনে চলে যাবো আজকে। জি, আপনার। আচ্ছা, আমি শর্ত ছায়াছবির একটি গান শোনাই, আমার খুব পছন্দের একটা গান, চলো। আকাশকে প্রশ্ন করো, কেন দিগন্তে সে মিশে যায়? নদীকে প্রশ্ন করো,
ইউ সো মাচ আপা। মুক্তা ভাই, একটু জানতে চাই যে অনেকেই যারা শিল্পী আছেন, যারা শিল্পী হতে চান, আপনাদেরকে ফলো করে, আপনাদের এই যে রনেসের মধ্যে এত মধুর একটা ভয়েস, যেমন দ্বিতীয় আপা বলছি এখন তো এআই অনেক কিছু চেঞ্জ করে ফেলে, কিন্তু আপনারা মাইক ছাড়াও যেভাবে গান গাইছেন, আমার কাছে মনে হয় রেকর্ড শুনছি আসলে। তাদের উদ্দেশ্যে, তাদের প্রতিতে আপনাদের কি উপদেশ থাকবে যদি ছোট্ট করে একটু জানাতেন, যারা আপনাদের মতো ভয়েস করতে চায়? আসলে আমাদের মতো সেটা আমি বলবো না, আমার কাছে মনে হয় আমরা যাদেরকে ফলো করি, তাই না, একদম সর্বজনীন একটা ব্যাপার। সেরকম যদি গাইডলাইন হতে কি হতে চায়, পারে নতুন শিল্পীদের জন্য? আসলে যে আমাদের এই গানটা হচ্ছে গুরুমুখী একটা বিদ্যা। যতই এখন আমরা আধুনিক হই না কেন, ইউটিউবে সব কিছু যতই পেয়ে যাই, তারপরেও একজন গুরুর কাছে বসে যখন আমি কিছু শিখি, সেই শেখাটার আলাদা একটা গুরুত্ব থেকে যায় আমার কাছে, যেটা মনে হয়। এবং দিন দিন তো গানটা এটা শিখতে হবে একেবারেই আসলে। উঠে যাচ্ছে। এখনকার শিল্পীদের বাসায় তানপুরা থাকে না, হারমোনিয়াম থাকে না, সুরমণ্ডল থাকে না। এটা কিন্তু একটা বিরাট ঘটনা আমার কাছে মনে হয়। যেটা এখন সবাই মোবাইল একটা ছেড়ে একটু প্র্যাকটিস করে কিনা আমি জানি না, ওইটাই তাদের একটা, মানে এখন গুরু হচ্ছে মোবাইল, তো ইউটিউব। হ্যাঁ, তো ইউটিউব যখন গুরু হয়ে যায় তখন গান ওই যে ছন্ন ছাড়া খাপ ছাড়া দিছি যেটা বলছিল, যে সবকিছুই মনে হয় যেন একটু এলোমেলো ব্যাপারটা হয়ে যায়। আমার মনে হয় যে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে, যে আমি ভালো গান গাইতে পারি, এই আত্মবিশ্বাসটা থাকতে হবে। আমি যেন যন্ত্র নির্ভর শিল্পী না হই, সেদিকে মনোযোগ রাখতে হবে, মানে নিজস্বতাটা রাখতে হবে, এবং সেভাবে গানটাকে আসলে ভালোবাসতে হবে প্রথমে, যে এবং কাজটা চর্চা আমি করি। থাকতে হবে, তাই না? Definitely. গানটা ডেফিনেটলি একটা চর্চার বিষয়। এবং প্রতিদিন ওই যে যেমন আমি আমার মেয়েকে বলি যে তুমি যদি এরকম আঙ্গুলটা না চালাও, তাহলে 2 দিন না করলেই কিন্তু আঙ্গুল চলতে চায় না। গলাটা আরো সেনসিটিভ একটা জায়গা। খুবই চমৎকার করে বললেন। মানে প্রতিদিন যদি চর্চাটা রিয়াজটা না যেটা থাকে, তাহলে প্রতিদিনের প্রোগ্রামটা ওইভাবে করা সেটাই। সম্ভব না। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ দুজনকে, খুব চমৎকার করে অনেক কিছু বললেন, গান শোনালেন। চলে যেতে হবে, যেতে যেতে মুক্তি আপা আপনার কণ্ঠে শেষ গানটি শুনতে চাই। আমি ছোট্ট করে আমার বলছি। জি। নিজের গাওয়া একটা গান দিয়ে আজকে অবশ্যই। আয়োজন শেষ করছি। এটিও গাজী চাচার লেখা, জি। সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, এবং আমার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন, আমি কণ্ঠ দিয়েছিলাম যার সঙ্গে বলতে পারো, আমাদের শ্রদ্ধেয় সুবীর নন্দিতা। 1000 বছর ধরে চলচ্চিত্রের খুবই বিখ্যাত একটা গান। আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, শুনি। আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে